ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। কিরে চাগনিক, হঠাৎ এই ভর সন্ধ্যাবেলা কাকে হারিয়ে ফেলার কথা বলছিস? কে? ও তুই? না, ঠিক হারানো নয়, আসলে একটা কথা ভাবছি, জানিস তো। কি কথা? আচ্ছা, মানুষ যখন থাকে না তখনই তার উপস্থিতিটা এমন আঁকড়ে ধরে কেন, বলতে পারিস? অথচ মানুষ থাকলে আমরা তার কদর করতে পারি না। চলে গেলে মনে হয় যে জীবনের কোনো একটা দিক যেটা আমার অজান্তেই আলোকিত ছিল, আজ সেটা আমাকে জানিয়েই অন্ধকারে ডুবে যাচ্ছে। আসলে কি জানিস তো, সম্পর্কগুলো না অভ্যেসের মতোই স্বাভাবিক। যখন হয় আমাদের অজান্তেই হয়, কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত আকর্ষণে যখন মরচে পড়ে, তখন শুধু অভ্যেসটাই পড়ে থাকে। আর সেটা এতটাই স্বাভাবিক যে আমরা তার কদর করতে ভুলে যাই বারবার। ঠিকই বলছিস। যাই হোক, অত ভারী কথা বলে লাভ নেই। আজ গল্প শোনাবি না? এই বুধবার সন্ধ্যাটা তো এই জন্যই অপেক্ষা করি। হ্যাঁ, নিশ্চয়ই গল্প হবে। আজ একটা ভালোবাসার গল্প শোনাতে বড্ড ইচ্ছে করছে। বাহ, এ তো বেশ ভালো কথা। আজ তাহলে প্রথমবার। একদম তাই। নমস্কার, আমি সাগনিক। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবারও একটা ক্লাসিক্স গল্প। আর আমি আপনাদের সঞ্চারী। আপনারা শুনছেন ওয়েনসডে ক্লাসিক্স অফিসিয়াল অডিও স্টোরি। আজ আমরা নিয়ে এলাম এমন একজন মানুষের গল্প যাকে ছাড়া বাঙালির ভালোবাসা অসম্পূর্ণ। একদম ঠিক ধরেছেন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কালজয়ী প্রেমের গল্প সমাপ্তি। গল্পটি কবিগুরু লিখেছিলেন 1300 বঙ্গাব্দের আশ্বিন মাসে। আমাদের রবির কিরণ সিরিজের দ্বিতীয় গল্প সমাপ্তি, আজ তার প্রথম পর্ব। আর বেশি কথা নয়, শুরু হচ্ছে আজকের গল্প সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ গ্রামের ছেলে। সে বিএ পাশ করে কলকাতা থেকে গ্রামে ফিরে আসছে। পথে একটি নদী পড়ে। আকারে তা বেশ ছোট। বর্ষা শেষ হলে প্রত্যেক বছরই এই নদীর জল শুকিয়ে যায়। কিন্তু এই শ্রাবণ মাসে তার যেন এক বিচিত্র রূপ। জল ভরে উঠে একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করে চলেছে। বহুদিনের ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে বেশ রাঙা রোদের ঝিলিক দেখা দিয়েছে। নৌকায় বসে থাকা অপূর্ব কৃষ্ণের মনের ভেতরটা যদি দেখতে পেতাম, তাহলে হয়তো দেখতাম তার অন্তরের নদীটিও এই নববর্ষার ছোঁয়ায় ভরে উঠেছে। রোদের ঝলকে জলজল এবং হাওয়ার পরশে ছল ছল করে উঠেছে। এরই মধ্যে নৌকা যথাস্থানে ঘাটে এসে লাগল। নদীর পাড় থেকেই গাছের পাতার আড়ালে অপূর্বদের বাড়ির পাকা ছাদটা দেখা যাচ্ছে। অপূর্বর আসবার খবর তার বাড়ির কেউই জানত না, তাই তাকে আনতে যাবার জন্য ঘাটে কেউই আসেনি। মাঝি ব্যাগ নিতে উদ্যত হলেও অপূর্ব তাকে না দিয়েই নিজে নিজে ব্যাগ নিয়ে নেমে গেল নৌকা থেকে। কিন্তু নামার সাথে সাথেই নদীর কর্দমাক্ত পিছল তীরে ব্যাগ সমেত পড়ে গেল। সেই বিচলিত অবস্থাতেও অপূর্বর কানে এলো কোথা থেকে যেন এক সুমিষ্ট হাসির আওয়াজ ভেসে আসছে, যা নদীর পাড়ের অশ্বত গাছের পাখিগুলিকে জাগিয়ে তুলেছে। অপূর্ব
লজ্জায় আত্মসংবরণ করে চারিদিকে চাইতে লাগল এবং দেখল নদীর তীরে একটি ইটের রাশির ওপর বসে একটি মেয়ে যেন হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। অপূর্ব চিনতে পারল তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে। মেয়েটির নাম মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে এদের বাড়ি ছিল, কিন্তু নদীর পাড় ভেঙে যাওয়ায় তারা দেশ ত্যাগ করে এই গ্রামে এসে বাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেকেই শুনতে পায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে তাকে পাগলি বলে ডাকে, কিন্তু গৃহিণীরা তার উচ্ছৃঙ্খল স্বভাবে সবসময় ভীত এবং চিন্তিত থাকে। তার প্রধান খেলার সঙ্গী মূলত গ্রামের ছেলেরাই। সমবয়সী মেয়েদের সে একেবারেই পছন্দ করে না। ছোটদের মাঝে মেয়েটিকে যেন এক বর্গীর উপদ্রব বলেই মনে হয়। আসলে বাবার বড় আদরের মেয়ে কিনা, তাই তার এত দুরন্ত প্রতাপ। এই বিষয়ে তার মা বন্ধুদের কাছে বহুবারই স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে, তবে মৃন্ময়ীর চোখের জল তার বাবাকে অত্যন্ত যন্ত্রণা দেয়। তাই প্রবাসী স্বামীকে মনে করে কখনোই সে মৃন্ময়ীকে কাঁদাতে পারে না। মৃন্ময়ী শ্যামবর্ণা। তার ছোট ছোট কোকড়া চুলগুলো পিঠ পর্যন্ত এসে পড়েছে। মুখের ভাব যেন ঠিক বালকের মতো। বড় বড় কালো দুটো চোখে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে কোনো লীলাময় চাহনি। শরীর দীর্ঘ, পরিপুষ্ট এবং সবল, কিন্তু তার বয়স সম্বন্ধে কারোর কোনো বিশেষ আগ্রহ নেই। থাকলে হয়তো তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বলে তার বাবা মাকেই নিন্দেমন্দ করত। গ্রামের ঘাটে যেদিন জমিদারের নৌকা এসে লাগে, সেদিন গ্রামের মানুষেরা অত্যন্ত শশব ব্যস্ত হয়ে ওঠে। গ্রামের মেয়ে বউরা নানান আলাপচারিতায় কলরব মুখর হয়ে ওঠে। কিন্তু এসবের মাঝেও মৃন্ময়ী একান্ত আপন জগতে বাস করে। সংসারের কোনো কিছুই যেন তাকে আর কোনোভাবেই স্পর্শ করতে পারে না। শত অনন্যের মাঝেও সে যেন অন্যতমা। আমাদের অপূর্ব এরই মাঝে বেশ কয়েকবার ছুটিতে বাড়ি এসে এই শ্রীহীন মেয়েটিকে দেখেছে এবং মাঝে মাঝে অবকাশে, এমনকি অনবকাশের সময়ও তার কথা চিন্তা করেছে। আসলে পৃথিবীতে অনেক মুখই চোখে পড়ে, কিন্তু কোনো কোনো অজ্ঞাত অপরিচিত মুখ একেবারে অনায়াসে মনে গেঁথে যায়। তা কেবল সৌন্দর্যের জন্য নয়, আরও একটা গুণ আছে তার মধ্যে, তা হল স্বচ্ছতা। অধিকাংশ মানুষের মুখের মধ্যেই তার অন্তরাত্মার প্রকাশ সম্পূর্ণ হয় না, কিন্তু যেসব মুখে ভিতরের আসল মানুষটির প্রতিচ্ছবি ফুটে ওঠে, সেই মুখটি হাজার মুখের ভিড়েও চিনে নেওয়া যায়। মৃন্ময়ীর চোখে মুখে তার অন্তরের অবাধ্য উন্মুক্ত স্বভাবটি সর্বদাই স্পষ্ট হয়ে ওঠে। সেই জন্য তার এই প্রাণোচ্ছল মুখটি একবার দেখলে আর সহজে ভোলা যায় না। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে মৃন্ময়ীর মুখের হাসি যতই সুমিষ্ট এবং মনোমুগ্ধকর হোক না কেন, দুর্ভাগা অপূর্বর পক্ষে তা কিন্তু যথেষ্ট অপমানজনকই ছিল। তাই মাঝির হাতে তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে সে বাড়ির দিকে চলল। আশেপাশের পরিবেশ কিন্তু যথেষ্ট মনোরমই ছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, ভোরের মিষ্টি রোদ। 20 বছর বয়স। এখানে অবশ্য ইটের স্তূপটি তেমন উল্লেখযোগ্য নয়,
কিন্তু যে তার উপর বসে আছে সেই শুষ্ক কঠিন স্তূপের ওপরেও সে যেন একটা শ্রী বিস্তার করেছিল। আর এই মনোরম দৃশ্যের মধ্যেই কিনা অপূর্ব কৃষ্ণ পড়ে গেল। ছি 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 ছি। ইটের ওপর থেকে সেই সুমিষ্ট হাসির রব শুনতে শুনতে অপূর্ব বাড়ি গিয়ে উপস্থিত হল। ছেলের এমন হঠাৎ আগমনে তার মা বেশ আনন্দিত হয়ে উঠলেন। দই, ক্ষীর, রুই মাছের সন্ধান করার জন্য লোক পাঠালেন এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও বেশ একটা হই হই রব পড়ে গেল। খাবার পর অপূর্বর মা তার পাশে গিয়ে বসলেন এবং বললেন, তা বলি বাছা, বিয়ে পাশ তো দিয়ে এলি, এবার কি বিয়ের ইচ্ছে আছে নাকি এখনো এই বুড়ি মাই সংসারের ঘানি টানবে? অপূর্বর কাছে এ প্রস্তাব নতুন নয়। এর আগেও তার মা বহুবার তার বিয়ের কথা তুলেছে, কিন্তু সেবার অপূর্ব বিয়ে পাশ করার অজুহাতে সেই প্রস্তাব প্রতিহত করতে পেরেছিল। কিন্তু এখন তো আর সে কথা চলে না, আর সম্ভবত সেই ইচ্ছেও বিশেষ নেই। তাই বিশেষ আপত্তি না জানিয়েই অপূর্ব বলল, আগে পাত্রী দেখা হোক, তারপর নয় বিয়ের কথা ভাববে। সে তোমায় ভাবতে হবে না বাছা, পাত্রী আমার দেখা আছে। পাত্রী দেখা আছে? কে সে? না, আমি পাত্রী না দেখে কিন্তু কিছুতেই বিয়ে করব না। ও মা, সে কি অনাসৃষ্টি কথা বাবু? তুমি পাত্রী দেখবে? তা বলি লজ্জা শরমের মাথা খেলে নাকি? ঠিক আছে, তাই হবে। এই বলে তার মা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সে রাত্রে অপূর্ব প্রদীপ নিভিয়ে শুতে যাবার পর হঠাৎই সেই বর্ষামুখর রাত্রির সমস্ত স্বাভাবিক স্তব্ধতা ও নিস্তব্ধতা পেরিয়ে সকালের সেই সুমিষ্ট হাসির শব্দ শুনতে পেল। পরক্ষণেই এই ভেবে আফসোস করতে লাগল যে মেয়েটি জানতেই পারল না আমি বিয়ে পাশ। অপূর্ব কৃষ্ণ, কলকাতায় বহুদিন থেকেছি। আমি কিন্তু উপহাস করার মতো যে সে গ্রাম্য যুবক নই। পরদিন অপূর্ব কনে দেখতে যাবে। বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। তাই ধুতি চাদর না পরে বেশ ভালো মানের সিল্কের পোশাক, মাথায় গোলাকার পাগড়ি, বার্নিশ করা জুতো এবং সিল্কের ছাতা হাতে প্রাতঃকালেই বের হল। সম্ভাবিত শ্বশুর বাড়িতে পা রাখা মাত্রই সমারোহে সমাদরের ঘটা পড়ে গেল। কিছুক্ষণ পরেই কম্পিত হৃদয়ের পাত্রীটিকে উপযুক্ত সাজ পোশাক নিয়ে বরের সামনে উপস্থিত করা হল। সে এতক্ষণ প্রায় হাঁটুর কাছে মুখ লুকিয়ে বসে থাকায় তার এক দাসী তাকে সাহস জোগাবার জন্য তার পেছনে এসে দাঁড়াল। বাড়িতে একটি অপরিচিত লোক হঠাৎ আসায় মেয়েটির একটি ছোট ভাই তার পাগড়ি থেকে ঘড়ির চেন পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগল। অপূর্ব কিছুক্ষণ পরে নিস্তব্ধতা ভেঙে গম্ভীরভাবে প্রশ্ন করল, তুমি কি পড়ো? স্বাভাবিকভাবেই সলজ্জ মেয়েটি এর কোনো উত্তর দিল না। অবশেষে দাসীর জোড়াজুড়িতে মেয়েটি গড়গড় করে বলতে লাগল, বেশি কিছু না, ওই চারুপদের ৩য় ভাগ, ব্যাকরণের ১ম ভাগ, ভূগোল বিবরণ আর ভারতবর্ষের ইতিহাস। এর মধ্যে হঠাৎই বাইরে কিসের যেন শোরগোল শোনা গেল এবং কয়েক মুহূর্তের মধ্যেই মৃন্ময়ী তার কোকড়া চুল দোলাতে দোলাতে ঘরের মধ্যে এসে উপস্থিত হল এবং মেয়ের ভাই রাখালের হাত ধরে ক্রমাগত টানতে লাগল। এই রাখাল, চল না খেলবো, চল না চল না। এই, কি করছিস? কি দেখছিস না? ওকে দেখতে এসেছে, যা এখান দিয়ে এখন।
পাশ দিয়ে দাসী প্রচন্ড বকাবকি করতে লাগল। এদিকে রাখাল নিজের জায়গা থেকে একটুও না সরায় মৃন্ময়ী রেগে গিয়ে রাখালের পিঠে জোরে একটা চড় বসিয়ে দিয়ে কোণের ঘোমটা এক টান দিয়ে খুলে দিয়ে দৌড়ে পালাল। দিদির ঘোমটা এমন আচমকা খুলে যাওয়ায় রাখাল প্রচন্ড জোরে হাসতে লাগল। এদিকে মৃন্ময়ী যে তার পিঠে অন্যায়ভাবে মেরেছে এ বিষয়ে সে বিশেষ কোনো মনোনিবেশ করল না, কারণ তাদের মধ্যে এই ধরনের বোঝাপড়া মাঝে মধ্যেই হয়ে থাকে। কদিন আগেই মৃন্ময়ী পিঠ পর্যন্ত আসা চুলের গোছা রাখাল কাঁচি দিয়ে কেটে ফেলেছিল এবং তারপর রাগে দুঃখে মৃন্ময়ী নিজেই তার অর্ধেক কেটে ফেলে। এরপর সেই কোণে দেখা পর্ব আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উপস্থিত হওয়ায় মেয়েটিও তার দাসীর সাহায্যে তাড়াতাড়ি বাড়ির ভেতর চলে গেল। অপূর্ব বাইরে এসে দেখে জুতো জোড়া যেখানে থাকার কথা সেখানে নেই, কোথায় আছে তারও কোনো ঠিক নেই। বাড়ির সকলে বিব্রত হয়ে উঠল এবং চটি চোরকে যা তা ভাবে ভর্ৎসনা করতে লাগল। অবশেষে নিরুপায় হয়ে বাড়ির কর্তার একজোড়া চটি পরে অপূর্ব বিরক্ত হয়েই গ্রামের কর্দমাক্ত পথ ধরে বাড়ির পথে রওনা দিল। যাবার পথে গ্রামের পুকুরের ধারে আবারও সেই সুমিষ্ট হাসির কলতান কানে এলো অপূর্ব। সে চারিদিকে কৌতূহল ভরা দৃষ্টিতে সন্ধান করতে লাগল। সেই হাসি শুনলে মনে হয় যেন স্বয়ং প্রকৃতি দেবী অপূর্বর এই করুণ অবস্থা দেখে হাসছেন। হঠাৎ একজন বনের মধ্যে থেকে এসে অপূর্বর সামনে নতুন চটি জোড়া রেখে দিয়েই পালাতে গেল, কিন্তু অনায়াসেই অপূর্ব তার হাতটা ধরে ফেলল। যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, যখন প্রথম মৃন্ময়ী হাত ছেড়ে পালাবার অনেক চেষ্টাই করল, কিন্তু অপূর্বর হাতের বন্ধনে যেন সব চেষ্টাই বৃথা। কোকড়া চুলে বেষ্টিত সেই অমলিন হাসি ভরা চঞ্চল মুখের ওপর সূর্যের রাঙা রোদ ঝলমল করে উঠেছে। নির্মল চঞ্চল পাহাড়ি ঝর্ণার দিকে যেমন কৌতূহলী পথিক এক দৃষ্টে তাকিয়ে থাকে, অপূর্বর গভীর গম্ভীর চোখ যেন মৃন্ময়ীর রৌদ্র প্রদীপ্ত চোখের দিকে সেইভাবেই চেয়েছিল। মৃন্ময়ীর সেই আভাময় সৌন্দর্যে নিরীক্ষণ করতে করতে ধীরে ধীরে অপূর্ব তার হাতের বন্ধন মুক্ত করে দিল। এইরূপ অপ্রত্যাশিত শাস্তিতে মৃন্ময়ী যেন স্তব্ধ হয়ে গেল। অপূর্ব তাকে যদি দুটো মারত তাহলে হয়তো মৃন্ময়ী কিছুমাত্র অবাক হতো না, কিন্তু এই নির্জন পথের মধ্যে এই অপরূপ শাস্তির অর্থ কি তা মৃন্ময়ী বুঝতে পারল না। নৃত্যময়ী প্রকৃতির নুপুরধ্বনির মতো চঞ্চল হাসিটি যেন আকাশ জুড়ে বাজতে লাগল এবং চিন্তামগ্ন অপূর্ব ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল।
শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি প্রথম পর্ব। আপনারা অনেকেই আমাদের গল্প নিয়মিত শোনেন, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। অনেক সময় গল্প শোনার ক্ষেত্রে মনোনিবেশ থাকলে আমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাই। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনাদের একটা সাবস্ক্রিপশন, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের বৃদ্ধির এক একটা পর্যায়। তাই আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে এবং আপনারা চান আমাদের গল্প আরো 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 ভালো হোক, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অপূর্ব সমস্ত দিনটাতে নানান অজুহাতে বাড়িতে মায়ের সাথে দেখা করল না। বাইরে নিমন্ত্রণ ছিল, সেখানেই খেয়ে এল। অপূর্বর মতন এমন রাশভারী গম্ভীর ভাবুক ছেলে হঠাৎ কেন সেই অশিক্ষিত মেয়েটির কাছে নিজের স্বরূপ প্রকাশ করার জন্য এমন ব্যাকুল হয়ে উঠেছে? কেনই বা সে ওই চালচুলোহীন মেয়েটির কাছে নিজের অন্তরাত্মার মাহাত্ম্য বারবার প্রকাশ করতে চাইছে, তা বোঝা কঠিন। একটি পাড়া গায়ের চঞ্চল মেয়ে, তাকে সামান্য লোক মনে করলেই বা কি এসে যায়? সে যদি কিছুক্ষণ অপূর্বর ওপর হেসে তাকে ভুলে গিয়ে রাখাল নামের এক অশিক্ষিত ছেলের সাথে খেলার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাতে কি বা ক্ষতি হয়? ওই মেয়েটির কাছে এ কথা প্রমাণ করার প্রয়োজনটাই বা কি? যে অপূর্ব বিশ্বদীপ নামক মাসিক গ্রন্থে সমালোচনা করে এবং তার ট্র্যাঙ্কের ভেতর এসেন্স, রুবিনির ক্যাম্পার, রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বইয়ের পাশাপাশি একটি সম্ভাব্য প্রকাশ্য খাতাও রয়েছে। কিন্তু মনকে বোঝানো কঠিন যে এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাজয় স্বীকার করবে না। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর মা তাকে জিজ্ঞাসা করল, কি রে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয়েছে তো? অপূর্ব কিঞ্চিত অপ্রতিহতভাবে বলল, মেয়ে দেখেছি মা, ওদের মধ্যে একটিকে আমার বেশ পছন্দ হয়েছে। মা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, তুই আবার কটা মেয়ে দেখলি? অবশেষে অনেক কথাবার্তার পর বোঝা গেল যে প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে অপূর্বর পছন্দ হয়েছে। এত লেখাপড়া শিখে অবশেষে ছেলের এই পছন্দ? প্রথমে তো ব্যাপারটা অপূর্বর জন্য একটু লজ্জাজনকই ছিল, কিন্তু মা পরে প্রচন্ড আপত্তি করায় সেই লজ্জা জেদে পরিণত হল। রাগের মাথায় তো একবার সে বলেই উঠল, দেখো মা, আমি বলেই দিচ্ছি, মৃন্ময়ী ছাড়া কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করব না। যে মেয়েটিকে সে দেখতে গিয়েছিল তার কথা মনে পড়লে যেন আরো বেশি করে মৃন্ময়ীকে বিয়ে করার ইচ্ছে প্রকট হয়ে ওঠে। বেশ কিছুদিন এই নিয়ে মা ছেলের মান অভিমান, অনাহার অনিদ্রার পর্ব শেষে অপূর্বই জয়ী হল। তার মা মনকে বোঝালো যে মৃন্ময়ী তেমন কড়া শাসনের মধ্যে মানুষ না হওয়ার জন্যই তার স্বভাব অমন চঞ্চল, তাই তার হাতে পড়লে অবশ্যই সেই মেয়ে শুধরে যাবে। মাঝে মাঝে এও ভাবতে লাগলো যে মৃন্ময়ের মুখটা বড় সুন্দর, কিন্তু তখনই তার উস্কো খুস্কো চুল খুলে দস্যিপনার কথা মনে পড়ে গেলে ভীষণ রাগ হতো এবং বিয়ের পর ওই চুল তেল দিয়ে একেবারে জবজবে করে সংশোধন করবে বলেই স্থির করল অপূর্বর মা। অপূর্ব এই পছন্দকে পাড়ার সকলেই অপূর্ব পছন্দ বলে নামকরণ করল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসে,
কিন্তু তাকে নিজের ছেলের জন্য বিবাহযোগ্য করার কথা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারে না। মৃন্ময়ীর বাবা ঈশান মজুমদারকে যথাসময়ে সংবাদ দেওয়া হলো। সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রির কাজে নিযুক্ত ছিল। মৃন্ময়ীর হঠাৎ বিয়ের সংবাদে তার চোখ বেয়ে জল পড়তে লাগল। সেই জলে যে ঠিক কতখানি দুঃখ আর কতখানি আনন্দ মিশেছিল তা পরিমাণ করা যায় না। মেয়ের বিয়ে উপলক্ষে ঈশান সাহেবের কাছে ছুটির জন্য আবেদন করল, কিন্তু সাহেব তা নিতান্তই নিরর্থক বলে নামঞ্জুর করে দিল। তিনি পুজোতে ছুটি পাবার সম্ভাবনা জানিয়ে বাড়িতে চিঠি লিখলেন এবং ততদিন বিয়ে স্থগিত রাখার কথা জানালেন। কিন্তু অপূর্বর মা পরিষ্কার জানিয়ে দেয়, এ মাসেই একটা ভালো দিন আছে, আর দেরি করা যাবে না। বিয়ের সমস্ত স্থির হয়ে গেলে বাড়ি ও পাড়ার সকল অভিভাবকগণ মৃন্ময়ীকে বিয়ে সম্বন্ধে এমন সব উপদেশ দিতে শুরু করলেন যাতে মৃন্ময়ীর মনে হল বিয়ে যেন এক ভয়ঙ্কর বিভীষিকা, এতে যেন তার যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হবে। সে পরিষ্কার জানিয়ে দিল, না, আমি কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না। কিন্তু বিয়ে করতেই হলো। তারপর শুরু হলো শিক্ষা পর্ব। এক রাতের মধ্যেই মৃন্ময়ীর সমস্ত উন্মুক্ত পৃথিবীটা যেন অপূর্বর মায়ের বদ্ধ ঘরে এসে আবদ্ধ হয়ে গেল। শাশুড়ি বৌমাকে বাড়ির যোগ্য করে তোলার কাজে নিযুক্ত হলেন। অত্যন্ত কঠিন মুখে তিনি বললেন, দেখো বাছা, তুমি কিন্তু আর কচি খুকিটি নও। আমাদের ঘরে এমন বেহায়াপনা একদম চলবে না। শাশুড়ি যেভাবে বললেন, বালিকা মৃন্ময়ী সে কথার মানে বুঝতে পারল না। সে ভাবল, এ ঘরে যদি না চলে তবে নিশ্চয়ই অন্য ঘরে যেতে হবে। বিকেলের দিকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারিদিকে তার খোঁজ পড়ে গেল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে গোপন স্থান থেকে খুঁজে নিয়ে এলো। সে বটতলার রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত বাগানের মধ্যে গিয়ে বসেছিল। এরূপ অবস্থায় শাশুড়ি মা, তার নিজের মা এবং পাড়ার সমস্ত গুরুজনেরা মৃন্ময়ীকে ঠিক কতটা লাঞ্ছনা করলেন তা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছেন। রাত্রে ঘন মেঘ করে রিমঝিম বৃষ্টি আরম্ভ হল। অপূর্ব অতি ধীরে ধীরে বিছানায় উঠে মৃন্ময়ীর কানে কানে বলল, আচ্ছা মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী রেগেই উত্তর দিল, না, আমি কখনো তোমাকে ভালোবাসবো না, কখনো না। মৃন্ময়ী যত রাগ, যত শাস্তি, যত দুঃখ সবটাই সে অপূর্বর উপর নিক্ষেপ করল। অপূর্ব বলল, কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধে সন্তোষজনক উত্তর দেওয়া সত্যিই বড় কঠিন। কিন্তু অপূর্ব মনে মনে ভাবল, যেমন করেই হোক সে মৃন্ময়ীর মন জয় করবেই। পরদিন মৃন্ময়ীর বিদ্রোহী লক্ষণ দেখে তার শাশুড়ি তাকে ঘরের দরজা বন্ধ করে রাখলেন। প্রথমে সে সদ্য খাঁচাবন্দি পাখির মতন ছটফট করতে লাগল। তারপর রাগে, দুঃখে, যন্ত্রণায় বিছানার চাদরটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। আপন মনে জল ভরা চোখে বারবার বাবাকে ডাকতে লাগল। এমন সময় কে যেন ধীর পায়ে তার কাছে এসে বসল।
সস্নেহে তার ধুলোয় মেশা চুলগুলো গালের ওপর থেকে সরিয়ে দেবার চেষ্টা করল। মৃন্ময়ী সবলে তার হাতটা সরিয়ে দিল। অপূর্ব কানের কাছে মুখ নত করে মৃদু স্বরে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগান দিয়ে পালিয়ে যাই। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নেড়ে কেঁদেই বলল, না, আমি কোথাও যাব না, কোথাও না। অপূর্ব মৃন্ময়ীর চিবুক ধরে মুখ তুলে বলল, একবার দেখবে না কে এসেছে? রাখাল বিছানায় লুটিয়ে থাকা মৃন্ময়ীর দিকে হতবুদ্ধির মতন চেয়েছিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? না, আমি যাব না। রাখাল সুবিধা নয় বুঝে কোনো মতে ঘর থেকে পালিয়ে বাঁচল। অপূর্ব আর একটাও কথা বলল না। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব পা টিপে টিপে দরজার শিকল বন্ধ করে চলে গেল। এরপর একদিন মৃন্ময়ী তার বাবার একটি চিঠি পেল। তিনি তার প্রাণের চেয়েও প্রিয় মৃন্ময়ীর বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বলে নব দম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি হঠাৎ এমন অসম্ভব আবদারে প্রচন্ড অসন্তুষ্ট হয়ে বললেন, কোথায় তোমার বাপ থাকেন তার ঠিক নেই, আবার বলে বাপের কাছে যাব। ওনার সৃষ্টি আবদার যত। সে উত্তর না দিয়েই চলে গেল। ঘরের মধ্যে দরজা বন্ধ করে সে দেবতার কাছে গিয়ে হতাশভাবে প্রার্থনা করে বলল, বাবা, আমাকে তুমি নিয়ে যাও, এখানে আমার কেউ নেই। এখানে থাকলে আমি আর বাঁচব না বাবা, তুমি আমাকে নিয়ে যাও। গভীর রাতে অপূর্ব ঘুমিয়ে পড়লে মৃন্ময়ী ধীরে ধীরে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে গেল। যদিও এক একবার মেঘ করে আসছিল, তবুও জ্যোৎস্নার আলোয় পথ ভালোই দেখা যাচ্ছিল। তার বিশ্বাস ছিল যে পথ দিয়ে ডাকের রানাররা চলে যায়, সেই পথ দিয়ে বুঝি পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই পথ দিয়েই চলতে লাগল। এইভাবে চলতে চলতে রাত প্রায় শেষ হল। বনের মধ্যে অনিশ্চিত সুরে ভোরের দু একটি পাখি ডাকা শুরু করেছে। মৃন্ময়ী সময় আন্দাজ করতে পারল না। সে পথের শেষে নদীর ধারে একটা বাজার সদৃশ্য স্থানে উপস্থিত হল। এরপর সে কি করবে ভাবছে, এমন সময় এক পরিচিত ঝমঝম শব্দ শুনতে পেল। চিঠির থলে কাঁধে করে ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার এসে উপস্থিত হল। মৃন্ময়ী তার কাছে গিয়ে ক্লান্ত স্বরে জিজ্ঞাসা করল, কুশিগঞ্জে আমার বাবার কাছে যাব, তুমি আমাকে নিয়ে যাবে? কুশিগঞ্জ কোথায় আমি জানি না। এই বলে সে ডাক নৌকোর মাঝিকে জাগিয়ে দিয়ে নৌকো ছেড়ে দিল। দেখতে দেখতে হাট বাজারে মানুষের সমাগম শুরু হলো। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, ও মাঝি, আমাকে একটু কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি উত্তর দেবার আগেই পাশের নৌকা থেকে আরেকজন বলে উঠল, আরে ওকে মিনুমা, তুমি এখানে কোথা থেকে? মৃন্ময়ী ব্যাকুল কণ্ঠে বলে উঠল, বনমালী, আমি কুশিগঞ্জে যাব বাবার কাছে, আমাকে তোর নৌকাতে নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি। সেই উচ্ছৃঙ্খল প্রকৃতির মেয়েটিকে বেশ ভালোই চিনত। সে বলল, বাবার কাছে যাবে? তা সে তো ভালো কথা, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠল। মাঝি নৌকা ছেড়ে দিল। চারিদিকের আকাশে ঘন মেঘ করে মুষলধারে বৃষ্টি নামল। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলে নৌকা দুলতে লাগল।
মৃন্ময়ীর সমস্ত শরীর ক্লান্তিতে ঘুমে আচ্ছন্ন হয়ে এল। দুরন্ত মেয়েটি প্রকৃতি স্নেহে শান্ত শিশুর মতো নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়ল। জেগে উঠে সে দেখল সে তার শ্বশুর বাড়ির খাটে শুয়ে আছে। অপূর্বর মা বিস্ফারিত চোখে মৃন্ময়ীকে কথা শোনাতে লাগলো। কি ব্যাপার বৌমা, রাতে একা কাউকে না জানিয়ে কোথায় যাওয়া হয়েছিল শুনি? তা বলি তোমার ওই বাপ বুঝি তার আদরের মেয়েকে এই শিক্ষা দিয়েছে? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়। বাড়ির বউ কিনা কাউকে না জানিয়ে রাতের বেলা একা একা বেরিয়ে গেলেন। ছি ছি। মৃন্ময়ী এই অপমানে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার পরোয়া না করেই বলল, মা, বউকে 2-1 দিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষটা কি? তুমি চুপ করো, আমি আগেই বারণ করেছিলাম এমন দস্যি মেয়েকে বউ করে ঘরে এনো না। কে শুনে কার কথা? এখন দেখো এর কি ফল হয়। সেদিন সারাটা দিন বাইরে তুমুল ঝড় বৃষ্টি। বাড়ির ভেতরের পরিস্থিতিও খানিকটা একই রকম ছিল। পরের দিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে জিজ্ঞেস করল, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী অপূর্বর হাতটা চেপে ধরে ব্যাকুল কণ্ঠে বলে উঠল, যাব। অপূর্ব চুপি চুপি বলল, তবে এসো, আমরা দুজনে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী অত্যন্ত কৃতজ্ঞ হৃদয়ে অপূর্বর দিকে একবার চেয়ে দেখল। তারপর তাড়াতাড়ি উঠে কাপড় বদলে নিল বাইরে যাবার জন্য। অপূর্ব তার মায়ের দুশ্চিন্তার কারণ দূর করবার জন্য একটা চিঠিও রেখে গেল। সেদিন অন্ধকার নির্জন রাতে গ্রাম পথে মৃন্ময়ী এই প্রথমবার তার নিজের ইচ্ছায় স্বামীর হাতটা ধরল। তার সেই অপরিসীম আনন্দের উত্তেজনা, তার কোমল স্পর্শ অপূর্বর শিরাতেও যেন সঞ্চারিত হতে লাগল। নৌকা সেই রাতেই ছাড়ল। এমন উচ্ছ্বাসেও মৃন্ময়ী কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে কতই না মুক্তি, কতই না আনন্দ। দুই ধারে কত গ্রাম, কত বাজার, কত শস্যের ক্ষেত, কতই না নৌকা যাতায়াত করছে। মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ই তার স্বামীকে বারবার প্রশ্ন করতে লাগল। ওই নৌকায় কি আছে? তারা কোথা থেকে আসছে? ওই জায়গার নাম কি? এমন অনেক প্রশ্নই সে করল যার উত্তর অপূর্বর কলেজের বইতে নেই। কিন্তু মজার বিষয় এই যে অপূর্ব তার প্রত্যেক প্রশ্নেরই উত্তর দিল, তা সে ভুলই হোক বা ঠিকই হোক। যেমন তিলের নৌকাকে তিসির নৌকা, 5 বেরেকে রায়নগর, এমনকি আদালতকে জমিদারির কাছারি বাড়ি বলতেও সে কুণ্ঠিত বোধ করল না। যদিও এই সমস্ত ভ্রান্ত উত্তরই মৃন্ময়ীর কাছে পরম সত্য বলে মনে হতে লাগলো। পরদিন সন্ধেবেলা নৌকা কুশিগঞ্জে গিয়ে পৌঁছল। টিনের ঘরে একটা ময়লা চৌকো কাঠের লণ্ঠন জেলে ছোট ডেস্কের ওপর চামড়া বাঁধানো খাতায় ঈশানচন্দ্র হিসাব লিখছিলেন। এমন সময় নবদম্পতি ঘরে ঢুকল। মৃন্ময়ী ডাকল, বাবা। এই ঘরে এমন কণ্ঠস্বর
এমন ভাবে আগে কখনো ধ্বনিত হয়নি। ঈশানের চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। মিনু, মৃন্ময়ী মা, তুই এসেছিস মা, তুই এসেছিস। সে কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তার মেয়ে জামাই যেন এক বিরাট সাম্রাজ্যের সম্রাট ও সম্রাজ্ঞী। তাদের এই ভাঙা ঘরে কোথায় বসতে দেবে এ কথাই তার মনে আসলো না। তারপর আবার খাবারের ব্যাপার, সেও এক চিন্তা। দরিদ্র কেরানি নিজের হাতে ডাল ভাত রেঁধে খায়, কিন্তু আজ এই বিশেষ দিনে সে কি বা খেতে দেবে? মৃন্ময়ী বলল, বাবা, আজ আমরা সকলে মিলে রাঁধবো। অপূর্বও এই প্রস্তাবে খুশি মনেই রাজি হল। একচালা সেই টিনের ঘরে আজ প্রবল অর্থাভাব, অন্নাভাব, দারিদ্র্য সবই রয়েছে, কিন্তু এই সমস্তকে ছাপিয়ে আজ সেই ঘরে আনন্দের ফোয়ারা ঝরে পড়ছে। কুশিগঞ্জের নদীতে দুই বেলা রোজ স্টিমার এসে লাগে, কত লোক, কত কোলাহল, কিন্তু সন্ধেবেলা নদীর তীর একেবারে শান্ত হয়ে যায়। সেই নির্জনতায় তখন অবাধ স্বাধীনতা। এসবের মধ্যেই তিনজনের রান্না বান্না, খাওয়া দাওয়া, হাসি কৌতুক এসবও চলতে থাকে। এমনভাবেই 3 দিন কেটে গেল। এরই মধ্যে অপূর্ব বাড়ি ফিরে যাওয়ার কথা বলল। মৃন্ময়ী আরও কিছুদিন থাকার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু তার বাবা বলেন, না মা, আর না, এবার শ্বশুর বাড়ি ফিরে যাও মা। বিদায়ের দিন তার মেয়েকে বুকে জড়িয়ে তার বাবা কান্না ভরা গলায় বলল, শ্বশুর ঘরে লক্ষ্মী হয়ে থেকো মা আমার, কেউ যেন আমার মিনুর কোনো দোষ না ধরতে পারে। আসছি বাবা। বাবা, তুমি সাবধানে থেকো, তোমার কথা বড্ড মনে পড়ে বাবা। এই বলে মৃন্ময়ী কাঁদতে কাঁদতে অপূর্বর সাথে বিদায় নিল। তার বাবাও ভারাক্রান্ত মনেই ঘরে ফিরে গেল। মাসের পর মাস নিজের নিয়মিত কাজে মন দিল। দুজন অপরাধীর মতন বাড়ি ফিরে এলো, কিন্তু অপূর্বর মা গম্ভীর ভাবেই রইলেন। একটিও কথা বললেন না বা কারোর প্রতি কোনো অভিযোগও করলেন না। বেশ কিছুদিন বাড়ির পরিবেশ এমনই ভারাক্রান্ত থাকল। একদিন অপূর্ব তার মাকে বলল, মা, কলেজ খুলছে, এখন আমাকে আইন পড়তে যেতেই হবে। তাহলে বউয়ের কি করব? বউ এখানেই থাক। না বাপু, সে হয় না। তুমি তোমার বউকে সঙ্গে করেই নিয়ে যাও। সচরাচর তার মা তাকে তুই বলেই সম্বোধন করে, তাই অপূর্ব খানিকটা অভিমানের স্বরেই বলল, আচ্ছা, তাই যাব। কলকাতায় যাওয়ার আয়োজন শুরু হলো। যাবার আগের দিন রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে আঘাত লাগলো। বিষণ্ণ মনে জিজ্ঞাসা করল, মৃন্ময়ী, আমার সঙ্গে তোমার কলকাতায় যেতে ইচ্ছা করছে না? মৃন্ময়ী জবাব দিল, না। আচ্ছা মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? স্বাভাবিকভাবেই প্রশ্নের কোনো উত্তর এলো না। কোনো কোনো সময় এ প্রশ্নের উত্তর খুব সহজ, কিন্তু মাঝে মাঝে এ প্রশ্নের উত্তরই অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়, যা সামান্য এক বালিকার থেকে আশা করাই বৃথা। অপূর্ব আবার প্রশ্ন করল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী অনায়াসেই উত্তর করল, হ্যাঁ। আজ রাখালের প্রতি বিয়ে কৃতবিদ্য অপূর্ব কৃষ্ণের যেন একটু হিংসাই হলো। এবার অপূর্ব বলল, আমি কিন্তু অনেকদিন আর বাড়ি আসতে পারবো না, 2 বছর, তার বেশিও হতে পারে।
এ তথ্যের মৃন্ময়ীর কোনো প্রয়োজনই ছিল না। সে অন্যমনস্ক হয়েই বলল, শোনো, তুমি ফিরে আসার সময় একটা তিনমুখ রজাসের ছুরি নিয়ে এসো তো রাখালের জন্য। আচ্ছা, তুমি কি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। অপূর্ব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। কি এবার খুশি হলে তো? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন বোধ না করেই ঘুমিয়ে পড়ল। কিন্তু অপূর্ব ঘুম হল না। বালিশের গায়ে হেলান দিয়েই সে জেগে রইল সারা রাত। অনেক রাতে চাঁদের জ্যোৎস্না বিছানায় এসে পড়ল। অপূর্ব সেই আলোতে একবার মৃন্ময়ীর দিকে চেয়ে দেখল। তার দিকে চেয়ে দেখলে মনে হয় যেন কোনো এক অচেনা অজানা দেশের রাজকন্যাকে কে যেন রূপোর কাঠি ছুঁয়ে অচেতন করে গেছে। একবার সোনার কাঠি পেলেই সে ঘুমন্ত রাজকন্যাকে জাগিয়ে তার সাথে মালা বদল করা যায়। রূপোর কাঠি আজ যেন হাসি, আনন্দ, আর সোনার কাঠি অশ্রু জল। ভোরবেলা অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, এবার আমাকে যেতে হবে, সময় হয়ে গেছে। চলো, তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসি। মৃন্ময়ী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালে অপূর্ব তার হাত দুটো চেপে ধরে বলল, আমার একটা অনুরোধ আছে। আমি তো তোমার অনেক উপকার করেছি, বলো, যাবার বেলায় আমাকে একটা পুরস্কার দেবে? কি? তুমি ইচ্ছে করে ভালোবেসে আমায় একটা চুমু দেবে? অপূর্বর এই অদ্ভুত অনুরোধ আর গম্ভীর মুখ দেখে মৃন্ময়ী হঠাৎ হেসে উঠল। হাসি থামিয়ে মৃন্ময়ী অপূর্বর কাছে গেল চুমু দেবার জন্য, কিন্তু কাছাকাছি গিয়ে আর পারল না। প্রচন্ড হাসি পেল তার। অপূর্ব শাসনের ছলে মৃন্ময়ীর কান ধরে একটু নাড়িয়ে দিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল। অপূর্বর চরিত্র দৃঢ়। জোর করে ভালোবাসা সে চায় না। যেদিন সত্যিকারের ভালোবাসা পাবে সেদিনই সে তা গ্রহণ করবে। অবশেষে সে মৃন্ময়ীকে তার মায়ের কাছে রেখে এলো। যাবার সময় বলল, আসছি মৃন্ময়ী, ভালো থেকো। মৃন্ময়ী আর হাসল না। বাড়ি ফিরে এসে অপূর্ব তার মাকে বলল, অনেক ভেবে দেখলাম, বউকে আমার সাথে নিয়ে গেলে হয়তো পড়াশোনার ক্ষতিই হবে। তাছাড়া ওখানে তোর কোনো সঙ্গীও নেই, বলো, আর তুমিও এ বাড়িতে ওকে রাখতে চাও না, তাই ওকে ওর মায়ের কাছেই রেখে এলাম। এই বলে অপূর্ব বিদায় নিল। সুগভীর অভিমানে মা ছেলের বিচ্ছেদ ঘটল। আপনারা অনেকেই আমাদের গল্প নিয়মিত শোনেন, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। অনেক সময় গল্প শোনার ক্ষেত্রে মনোনিবেশ থাকলে আমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাই। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনাদের একটা সাবস্ক্রিপশন, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের বৃদ্ধির এক একটা পর্যায়। তাই আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে এবং আপনারা চান আমাদের গল্প আরো 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 ভালো হোক, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
মায়ের বাড়িতে কদিন থাকার পর মৃন্ময়ী দেখল তার যেন কোনো কিছুতেই আর মন লাগছে না। বাড়িটার আগাগোড়াই যেন পাল্টে গেছে। সেখানে তার আর কিছুতেই সময় কাটছে না। কি করবে, কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কিছুই সে ভেবে উঠতে পারে না। মৃন্ময়ীর হঠাৎ মনে হলো বাড়িটার কোথাও যেন কেউ নেই। এই ভর মধ্যাহ্নে যেন সূর্যগ্রহণ হয়েছে। সে কিছুতেই বুঝতে পারে না আজ হঠাৎ কলকাতা যাওয়ার জন্য মনটা এত ব্যাকুল হয়ে উঠেছে কেন, অথচ সেদিন রাতে তার এই ইচ্ছেটা কোথায় ছিল। গাছের পুরনো পাতার মতন তারই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে সে যেন আজ অনায়াসেই দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে। গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন সুন্দর সূক্ষ্ম তরোয়াল নির্মাণ করতে পারে যে তা দিয়ে মানুষকে দুভাগ করে দিলেও জানবার উপায় থাকে না। অবশেষে একটু নাড়া দিলে সেই দুই ভাগ আলাদা হয়ে যায়। বিধাতার তৈরি সেরকম সূক্ষ্ম তরোয়াল কখন যে মৃন্ময়ীর বাল্য ও যৌবনকালকে আলাদা করে দিয়েছিল তা সে বুঝতেই পারেনি। আজ কেমন করেই যেন বিচলিত অন্তরের তাড়নায় তার বাল্যকাল যৌবনকালের থেকে আলাদা হয়ে পড়ল এবং মৃন্ময়ী বিস্মিত যন্ত্রণায় তা চেয়ে চেয়ে দেখতে লাগল। নিজের বাড়িতেই তার পুরনো শোবার ঘরটাকে আজ আর তার নিজের বলে মনে হয় না। যে ঘরে এসে এককালে থাকত সে যেন আর এই জগতে নেই। এখন তার হৃদয়ের সমস্ত স্মৃতি যেন অন্য আরেকটা বাড়ি, অন্য আরেকটা ঘর, অন্য আরেকটা বিছানার কাছে গুনগুন করে গুঞ্জন করতে থাকে। মৃন্ময়ীকে আজকাল আর বাইরে দেখা যায় না। তার সেই সুমিষ্ট হাসির শব্দ আর শোনা যায় না। রাখালের এখন মৃন্ময়ীকে দেখলে ভয় করে, তাই খেলার কথাও মনে আসে না। একদিন মৃন্ময়ী তার মাকে ডেকে বলল, মা, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে শ্বশুর বাড়িতে রেখে এসো। এদিকে যাবার সময় ছেলের বিষণ্ণ মুখটার কথা মনে পড়লেই অপূর্বর মায়ের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে যে রাগ করে ঘরের বউকে বেয়ান বাড়িতে রেখে এসেছে এ কথাও তার মনে যথেষ্ট যন্ত্রণা দেয়। এমন সময় একদিন মৃন্ময়ী মাথায় ঘোমটা দিয়ে শাশুড়ির পায়ে এসে লুটিয়ে পড়ল। শাশুড়িও সঙ্গে সঙ্গেই বৌমাকে বুকে জড়িয়ে ধরলেন। মুহূর্তেই দুজনের মিল হয়ে গেল। মৃন্ময়ীর মুখের দিকে চেয়ে শাশুড়ি অবাক হয়ে গেলেন। মানুষের মধ্যে এত পরিবর্তনও কি সম্ভব? এমন অসাধারণ পরিবর্তনের জন্য ঠিক কতটা অনন্ত শক্তির প্রয়োজন তা তিনি বুঝতে পারলেন না। এবার দুজনই দুজনকে স্পষ্ট বুঝতে পারলেন। শাশুড়ি স্পর্শে মৃন্ময়ী যেন এক নবজন্ম লাভ করল। গাছের সঙ্গে তার শাখা প্রশাখার যেমন মিল, মৃন্ময়ী আর তার শাশুড়ির মধ্যেও এবার তেমনই মিলন হয়ে গেল। গভীর স্নিগ্ধ নারী প্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে ও হৃদয়ের অন্তরে সঞ্চারিত হতে লাগল। এতে যেন তার মন আরও বেদনাগ্রস্ত হয়ে পড়ল। আষাঢ়ের প্রথম ঘন কালো মেঘের মতো মৃন্ময়ীর মনেও এক অশ্রুপূর্ণ অভিমান জমতে লাগল। সেই অভিমান তার দুই চোখে যেন ভাষায় ব্যক্ত হয়ে ওঠে। সে মনে মনে বলে, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমিও আমায় বুঝলে না। তুমি আমাকে শাস্তি দিলে না কেন? কেন আমাকে তোমার ইচ্ছায় চালনা করলে না? আমি অভাগী যখন কলকাতায় যেতে চাইলাম না, তখন কেন আমায় জোর করে নিয়ে গেলে না? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা সইলে কেন?
কেন আমায় নিজের করে নিলে না? এরপর অপূর্ব যেদিন মধ্যাহ্নে পুকুর ধারে তাকে বন্দি করে কিছু না বলে কেবল একবার তার মুখের দিকে চেয়েছিল, সেই পুকুর ধার, সেই মাটির পথ, সেই ঘন বন, সেই মধ্যাহ্নের রাঙা রোদ এবং সেই হৃদয়স্পর্শী গভীর দৃষ্টি তার মনে পড়ে গেল এবং হঠাৎই যেন আজ সে সবকিছুর অর্থ বুঝতে পারল। তারপর বিদায়ের দিনের যে চুমু অপূর্বের মুখের দিকে অগ্রসর হয়েও ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুমুই এখন মরুভূমির তৃষ্ণার্ত পাখির মতন অতীতের মরীচিকার দিকে ধাবিত হতে থাকে। কিছুতেই আজ তার পিপাসা মেটে না। মাঝে মাঝেই এখন তার মনে হয়, আহা, ওই সময়টাতে যদি এমনটা করতাম, ওই প্রশ্নের যদি এই উত্তরটা দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে এই ক্ষোভ জন্মেছিল যে মৃন্ময়ী তার সম্পূর্ণ পরিচয় পায়নি। আর মৃন্ময়ী আজ বসে ভাবে অপূর্ব তাকে কি মনে করল, কি বা বুঝল। অপূর্ব যে তাকে দুরন্ত, অবিবেচক, নির্বোধ মেয়ে বলেই জানল, সে যে তাকে প্রেম পিপাসা মেটাতে সক্ষম প্রেম প্রেয়সী বলে জানল না, এ কথা ভাবলেই মৃন্ময়ের অন্তরের ক্ষত যেন আরো বেড়ে যায়। চুমুর আর আদরের যে ঋণ তার রয়ে গেছে অপূর্বর কাছে, তা সে বালিশের কাছেই পরিশোধ করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অপূর্ব বলেছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী এই কথা স্মরণ করে একদিন দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব যে সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ তাকে দিয়েছিল, তা বের করে বসে বসে ভাবতে লাগল। খুব যত্ন করে ধরে ধরে বাঁকা অক্ষরে কোন রকম সম্বোধন না করেই লিখতে থাকে, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর যে কি লেখা যায় তা সে কিছুই ভাবতে পারল না। আসল কথা তো সবই বলা হয়ে গেল, কিন্তু আরো কিছু লেখা উচিত ছিল বলে মনে হলো মৃন্ময়ীর। তাই সে অনেকক্ষণ ভেবে ভেবে আরো কিছু কথা লিখতে থাকে। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো। মা ভালো আছে, বিশু পুটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। আর বাড়ি এসো। এই বলে সে চিঠি লেখা শেষ করল। চিঠির লেফাফায় ফোঁটা ফোঁটা ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক, তবু তার লেখার লাইন সোজা, অক্ষর স্পষ্ট কিংবা বানান সঠিক কোনোটাই হল না। লেফাফায় নামটুকু ছাড়া আরো যে কিছু লিখতে হয় সে কথা মৃন্ময়ীর জানা ছিল না। পাছে শাশুড়ি বা অন্য কারোর নজরে আসে, সেই লজ্জায় চিঠিটি এক বিশ্বস্ত দাসীর হাত দিয়ে ডাকে পাঠালো। বলা বাহুল্য, সেই চিঠির কোনো উত্তরই এলো না। অপূর্ব বাড়িও ফিরল না। মা দেখলেন ছুটি হলো, তবু অপূর্ব বাড়ি ফিরল না। তিনি ভাবলেন ছেলে বুঝি এখনো তার উপরে রাগ করে আছে। মৃন্ময়ী স্থির করল যে অপূর্ব তার উপরে বিরক্ত হয়েছে। তখন সে নিজের চিঠিটার কথা মনে করে লজ্জায় মরে যেতে লাগল। সে চিঠিখানা যে কতখানি তুচ্ছ, তাতে যে কোনো কথাই লেখা হয়নি, তার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, আর সেটা পড়ে যে অপূর্ব তাকে আরো কতটা ছেলে মানুষ ভাবছে, মনে মনে কতই না অবজ্ঞা করছে, এই সব কথা যেন বারবার মৃন্ময়ীর মনে তীরের মতন বিধে তার অন্তরকে ক্ষত বিক্ষত করে দেয়। দাসীকে
সে বারবার জিজ্ঞাসা করে, আচ্ছা, সে চিঠিখানা তুই ঠিকভাবে দিয়ে এসেছিস তো? দাসীও তাকে 1000 বার আশ্বাস দিয়ে বলে, হ্যাঁ গো বৌদিদি, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি। বাবু কোন কালে তা পেয়ে গেছে দেখো গিয়ে। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু অনেকদিন তো বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে একবার দেখে আসব। তুমি যাবে আমার সাথে? যাবো মা। এই বলে মৃন্ময়ী দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর হাসতে হাসতে বালিশটা বুকে চেপে ধরে মনের সব ভাব ধীরে ধীরে উন্মুক্ত করে দিল এবং পর মুহূর্তেই গম্ভীর হয়ে বিষণ্ণ মনে কাঁদতে লাগল। অপূর্বকে কোনো খবর না দিয়েই এই 2 অনুতপ্তা নারী কলকাতার উদ্দেশ্যে যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ের চিঠির বিফল প্রত্যাশায় নিরাশ হয়ে অপূর্ব নিজেই নিজের প্রতিজ্ঞা ভেঙে চিঠি লিখতে বসল। কোনো কথাই তার পছন্দ হয় না। বারবার এমন এক সম্বোধন ভাবতে থাকে যাতে ভালোবাসাও প্রকাশ হয়, আবার অভিমানও ব্যক্ত করা যায়। অবশেষে কথা খুঁজে না পাওয়ায় মাতৃভাষার প্রতি অশ্রদ্ধা যেন আরো দৃঢ় হয়ে ওঠে। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে একটা চিঠি আসে। মা এসেছেন অপূর্ব, তাড়াতাড়ি এসো। আজ রাতে মা এখানেই থাকবেন। এদিকের সমস্ত খবর ভালো। এই শেষ লাইনটি পড়েও অপূর্বর মন মানতে চায় না। অমঙ্গলের আশঙ্কায় তার মন অস্থির হয়ে ওঠে। সে তাড়াতাড়ি বোনের বাড়ি গিয়ে উপস্থিত হয়। দেখা হওয়ার সাথে সাথেই সে মাকে জিজ্ঞাসা করল, মা তুমি এখানে? সব ভালো তো? সব ভালো বাবা, তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। সেজন্য এত কষ্ট করে এখানে আসতে গেলে কেন? আসলে আইন পরীক্ষার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকি তো আসতে পারিনি। এরকম নানান কথা চলতে লাগলো। রাতে খাওয়ার সময় তার বোন তাকে জিজ্ঞাসা করল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে বলল, পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকি, তাকে এনে শুধু শুধু। ভগ্নিপতি হেসে বলল, ওসব মিথ্যে কথা, বুঝলে? আমাদের ভয়ে আনতে সাহস পায়নি। সেই তুমি যা ভয়ঙ্কর লোক, ছেলে মানুষ হঠাৎ দেখলে আচমকা আটকে উঠতে পারে। এইভাবে নানান হাসি ঠাট্টা চলতে থাকে, কিন্তু অপূর্ব হতাশ হয়ে থাকে। কোনো কথাই যেন তার ভালো লাগে না। তার বারবারই মনে হয় সেই মা যখন কলকাতায় আসলোই তখন মৃন্ময়ী অনায়াসেই তার সাথে আসতে পারত। বোধহয় মা তাকে আনবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সে আসতে চায়নি। এ সম্বন্ধে সংকোচে মাকে কোনো প্রশ্নও করতে পারল না। সমস্ত জীবনটাই যেন ভ্রান্ত, দ্বিধাময় মনে হতে লাগল। খাবার শেষেই বাইরে প্রবল বেগে ঝড় উঠে প্রচন্ড বৃষ্টি আরম্ভ হল। বোন বলল, ও দাদা, শোনো না, আজকের রাতটা না হয় এখানেই থেকে যাও। এই বৃষ্টিতে আর কোথাও যেতে হবে না তোমায়। অপূর্ব বলল, না না না, আজ বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। ভগ্নিপতি বলল, এত রাতে আবার তোমার কিসের কাজ? এখানে এক রাত থাকলে তো আর তোমাকে কারোর কাছে জবাবদিহি করতে হচ্ছে না, তাহলে এত চিন্তা কিসের? এইভাবে অনেক জোড়াজুড়ির পর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব রাতে সেখানে থাকতে রাজি হল। তার বোন বলল, দাদা, তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না,
চলো তো, শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছা। শোবার ঘরে অন্ধকারে একলা হতে পারলেই সে বেঁচে যায়। কথার উত্তর আর প্রত্যুত্তর তার আর ভালো লাগছে না। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। শোবার ঘরের দরজার কাছে এসে দেখা গেল ঘর অন্ধকার। বোন বলল, বাতাসে আলোটা নিভে গেছে, তা আলো কি এনে দেব দাদা? না না, কোনো দরকার নেই, আমি রাতে আলো জ্বালিয়ে রাখি না। বোন চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে এগিয়ে গেল। খাটে উঠতে যাবে এমন সময় হাতের চুড়ির রিনঝিন শব্দে একটা কোমল হাতের বন্ধন তাকে কঠিন বাঁধনে বেঁধে ফেলল এবং ফুলের পাপড়ির মতন দুটো ঠোঁট দস্যুর মতো এসে অবিরাম আবেগপূর্ণ চুমুতে তাকে বিস্ময় প্রকাশের অবকাশ দিল না। কেন ছেড়ে গেছিলে বলো? কেন বাড়ি আসলে? কেন বুঝলে না আমায় বলো? কেন? সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ। অপূর্ব প্রথমে চমকে উঠল। মৃন্ময়, তুমি? এইটুকুই বলতে পারল সে। তারপর ধীরে ধীরে বুঝতে পারল অনেক দিনের একটি হাস্য বাধায় অসম্পন্ন চেষ্টার আজ অশ্রু জলধারায় সমাপ্তি ঘটল। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। শেষ হল আমাদের আজকের গল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবির কিরণ সিরিজের দ্বিতীয় গল্প সমাপ্তি, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজকের গল্পে কথক এবং অডিও রূপান্তর আমি সাগ্নিক। অপূর্বর চরিত্রে নীলাদ্রি, মৃন্ময়ী অরিত্রী, অপূর্বর মা স্নিগ্ধা দে রিঙ্কু, রাখালের দিদি সোহিনী, দাসী সঞ্চারী, রানার রুদ্ররূপ, বনমালী মাঝি শিবাঙ্ক, মৃন্ময়ের বাবা গৌতম মুখোপাধ্যায়, অপূর্বর বোন বিকশিতা, ভগ্নিপতি সহস্রাংশু, এডিটিং এ সপ্তর্ষি, পোস্টার ডিজাইনিং দেবাংশু এবং স্ক্রিপ্টিং এ নীলাদ্রি ও সিনিয়া। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তাহে আমরা নিয়ে আসব আরো একটি রোমাঞ্চকর গল্প। ততদিন ভালো থাকুন, গল্পে থাকুন। অজানা সাধনে আমি তোমার সঙ্গ